খেলা না জীবন। ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা করব আজকে, যে তুর্কমেনিস্তানে খেলা হলো এবং সামগ্রিকভাবে ইস্টবেঙ্গল একটু আলোচনা করব। খেলা না জীবন, মানে ফুটবলটা খেলা না জীবন। এটা নির্ভর করছে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন বা কিসের দৃষ্টি নিয়ে দেখছেন। আপনি সমর্থক হিসেবে যদি দেখেন, আপনি ফুটবলটাকে খেলা হিসেবে দেখতে পারেন বা জীবন হিসেবেও দেখতে পারেন। কিন্তু আপনি যদি কোচ হিসেবে যুক্ত হন ফুটবলের সাথে, আপনি যদি ফুটবলটাকে খেলার চেয়েও বেশি জীবন হিসেবে দেখেন, তাহলে কিন্তু একটা সমস্যা আছে। আমি ব্যক্তিগত প্রফেশনাল লাইফেও দেখেছি অনেকেই একটু বেশি আবেগতাড়িত হয়ে কাজকর্ম করে, মানে এক্সেসিভ ইমোশনাল হয়, তো তাদের নিয়ে একটা সমস্যা হয়। তো আমি একটু উদাহরণ দেব, বিভিন্ন ছোটোখাটো উদাহরণ দেব। আমার পূর্বের এক কর্মস্থলে একজন একটা ছেলে ছিল, তার ডাকনাম ছিল সুরো। সে মানে খুব গান গাইতে ভালোবাসতো। তো তাদের একটা সিনেমা হলও ছিল তখন, নাম করা সিনেমা হল, এখন বন্ধ হয়ে গেছে। তো আমাদের সেই অফিসের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে তো সুরো গানের রিহার্সাল করছে। তো সুরোর গলায় ভালো সুর ছিল, কিন্তু সুরো বারবার তাল কেটে বেরিয়ে যাচ্ছিল। তো সুরোকে বললো, সুরো কী হচ্ছে এটা? তো তারপর একটু ম্যানেজ করা হয়েছিল। মানে সুরও এত বেশি সুরের সাথে বা আবেগতাড়িত হয়ে গান গাইতো যে তাল ঠাল কেটে বেরিয়ে যেত। তো তেমনই ধরুন, আপনি একটা মুভি দেখছেন, দর্শক হিসেবে দেখছেন, দর্শকের আসন থেকে বসে দেখছেন, তো আপনার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, আবেগতাড়িত হয়ে যাচ্ছেন, এটা সেটা মনে পড়ছে বা মনে নাও পড়ছে, তো শুধুই চোখ দিয়ে জল পড়ছে, সেই সুখেন দাসের সিনেমার মতো খালি জল পড়ছে। কেন পড়ছে জানেন না, কিন্তু যিনি আপনাকে কাঁদাচ্ছেন তিনি কিন্তু মানে বহু পূর্বে সিনেমাটা যখন তৈরি হয়েছে, সেই ডিরেক্টর তারা কিন্তু আবেগতাড়িত হয়ে কাজটা করেনি। তারা কিন্তু কনসিয়াসলি সিনেমা শিল্পের সত্তাটাকে বজায় রেখে সিনেমাটা তৈরি করেছে, যাতে করে আপনি কাঁদেন। আপনি যে কাঁদছেন হাউমাউ করে, সেটা কিন্তু হাউমাউ করে কাঁদতে কাঁদতে ডিরেক্টর মুভিটা ডিরেক্ট করেনি। তেমনই ধরুন নাটক যেটা দেখেন, লাইভ দেখেন, অনেকে বলে যে আবেগতাড়িত হয়ে আমি অভিনয় করছি। এটা না অনেকে মিথ্যে কথা বলে। কেননা আপনি যদি অতই আবেগতাড়িত হয়ে যান, তাহলে আপনি ধরুন নাটকের একটা দৃশ্যে আপনি কাঁদছেন, পরের দৃশ্যে হো 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 করে হাসছেন, আপনার আপনার গলায় তো কান্নাটা থেকেই যাবে, আপনি তো লাইন ভুলে যাবেন কি বলতে হয়। তো সেটাই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা হয়েছে। ইস্টবেঙ্গলের যে কোচ দেখি বা কর্মকর্তারা অনেকেই খুব বেশি আবেগতাড়িত হয়ে, কেউ টিম তৈরি করছে, কেউ প্লেয়িং 11 ঠিক করছে, বিভিন্ন ব্যাপার। যেমন আজকে ধরুন এই চুঙ্গার ক্ষেত্রটা ধরুন, চুঙ্গার প্রথম হলুদ কার্ড খাওয়ার পরেই ওর কিছু আমি অ্যাক্ট দেখলাম, কর্মকাণ্ড যেটা বাংলায় বলা যাক, সেটা দেখেই আমার মনে হলো এই ছেলেটা এবার হলুদ কার্ড খাবে। শুধু যে আজকের কর্মকাণ্ড দেখে না, তার সাথে সাথে ওর পূর্বের অনেকগুলো একটা হিস্টোরিক্যাল মানে বিহেভিয়ারের হিস্ট্রি আছে, মানে ব্যবহারের একটা ইতিহাস আছে। তো সেইটা যোগফল করে আমার মনে হলো, যে দৃঢ় বিশ্বাস হলো যে এর সমূহ সম্ভাবনা রয়েছে এটা দ্বিতীয় হলুদ কার্ড খাবার। তো আমি আমার চ্যাটফর্মের সাথে সাথে টুইট করে দিলাম যে একে অবিলম্বে তোলা দরকার। তো কোচ অস্কার তাকে তুললো না। কেন তুললো না একটু আলোচনা করব, মানে সম্ভাবনা নেই। যথারীতি একটু বাদে গিয়ে সে দ্বিতীয় হলুদ কার্ড খেলো, লাল কার্ড খেলো। তা আমি এখন প্রশ্ন করব, অস্কার কোন দৃষ্টিভঙ্গি থেকে ম্যাচটা কোচিং করছিলেন সাইড লাইনে বসে? উনি কি আবেগতাড়িত দর্শক হয়ে, মানে ফুটবলটাকে জীবন ভেবে? কেন তিনি যদি ফুটবলটাকে যদি খেলা ভাবতেন, তার মাথায় কিন্তু এই লজিকগুলো আসতো, এই হিস্টোরিক্যাল ডেটা পয়েন্টগুলো থাকতো। চুঙ্গার যে ব্যবহারের হিস্ট্রি বা বিহেভিয়ারাল হিস্ট্রি, আর আজকের ছোটো ছোটো কর্মকাণ্ড, এমন নয় যে প্রথম হলুদ কার্ড আর দ্বিতীয় হলুদ কার্ডের মাঝে কিছু হয়নি, তার মাঝেও গেঞ্জি টেঞ্জি টেনে ফেনে ধরেছিল, কিন্তু যেটা কিন্তু আইএসএলের রেফারি হলে হলুদ কার্ড দিয়ে দিত। আজকে রেফারিং যথেষ্ট ভালো করেছে, মানে আইএসএলের মতন ওই মানে ছুলেই মূর্ছা, ফুলের ঘায়ে ফুলের ছোঁয়ায় মূর্ছা যায় মতন রেফারিং করেনি, যথেষ্ট ম্যাচিওর্ড রেফারিং করেছে। তো আমি জানি না মানে কোচ অস্কার কেন মানে চুঙ্গাকে রেখে দিলেন।
মানে এটা কি এমন ব্যাপার যে উনি তুকতাকে বিশ্বাসী? জানি না, হতেও পারে। কেননা আপনারা অনেকেই জানেন যে ইউরোপে খ্রিস্টান ধর্ম আসে 42 এডিতে, মানে 0 BC-তে তো ধরায়, মানে যীশু খ্রিস্টের জন্ম, কিন্তু 42 এডি মানে ওই 42 বছর পরে যে বাইজেন্টাইন এম্পায়ার থাকে, ইস্টার্ন রোমান এম্পায়ার, যেটা ইস্তানবুল ভিত্তিক, বা তখন কনস্টান্টিনোপল বলতো, এখন আজকের দিনে আপনার ইস্তানবুল, তখন ওই রোমান এম্পায়ারটা সরে গিয়েছিল, মানে ওটা ইস্টার্ন রোমান এম্পায়ার বলে বা বাইজেন্টাইন এম্পায়ার। তো তারা কিন্তু প্রবর্তন করে মানে খ্রিস্টান ধর্মের। এবং তার পূর্বে যত প্যাগান রিলিজিয়নগুলো ছিল, যে মানে মানে মূর্তির পূজারী, যেটার সাথে মানে ধরুন হিন্দু ধর্মের মানে অনেক মিল ছিল, সেই ধর্মগুলো আস্তে আস্তে মানে বদলে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত হয়। তো যে প্যাগান রিলিজিয়ন ছিল সেগুলো বিভিন্ন ফর্মে ছিল ইউরোপের বিভিন্ন অংশে। তো সেখানে অনেক পুজোর নিয়মাবলী ছিল, যার মধ্যে অনেক মানে আজকের দিনে ধরুন এই জ্যোতিষচর্চা, হাত দেখা, এই তাবিজ ঠাবিজ এগুলো ছিল। তো সেগুলো কিন্তু এখনও কিন্তু ইউরোপে, মানে যদিও খ্রিস্টান ধর্ম বহুদিন ধরে প্রতিষ্ঠিত ইউরোপে, তবুও কিন্তু অনেক ব্যক্তি এই পুরনো এইসব ব্যাপারগুলো নিয়ে, মূলত তুকতাক ব্যাপারগুলো নিয়ে খুব বেশি অনেকে চর্চা করে। তো আমি জানি না এই কোনো তুকতাকের কারণেই কিনা যে চুঙ্গাকে বদল করা হলো না, জানি না মানে কারণটা কি, কেউ জিজ্ঞেস করতেই পারে। কেন কোনো ফুটবলিং ব্যাখ্যা দিয়ে, মানে ফুটবলটাকে আপনি খেলা ভেবে তো এর কোনো উত্তর পাচ্ছেন না। আর জীবন বলছি, দেখুন লাস্টের দিকে দেখলাম মানে এক গাদা ফরওয়ার্ড নামিয়ে দিল, কেন নামালো জানি না, কেন তখনও কিন্তু ম্যাচ 1-1 চলছে। এবং একটা যখন ম্যাচ চলছে, তখন যদি আপনি এক গাদা ফরওয়ার্ড নামিয়ে দেন, কি হতে পারে? আপনার গোল করার যে সম্ভাবনা, তার থেকে একটা গোল খেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। আপনি যদি ধৈর্য ধরে একই স্ট্রাকচার রেখে দেন, মোটামুটি একটা ব্যালেন্স যদি একটা টিম রাখেন, আপনি জানেন না, আপনি শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু একটা গোল করলেও করতে পারেন। মানে পসিবিলিটি দেখুন, আপনি যদি একটা ব্যালেন্সড মাঝমাঠ রাখলেন, ডিফেন্স রাখলেন, তার সাথে হয়তো অল্প একটু অ্যাটাক বাড়ালেন, তারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে যে শেষ মুহূর্তে একটা কর্নার থেকে, ফ্রিকিক থেকে আপনি একটা গোল দিয়ে দিলেন। একটাই তো গোলের ব্যবধান ছিল। ওই দ্বিতীয় গোল যেটা খেয়েছে ওটা তো একদম বাঁশি বাজার একবারে ছেড়ে দিন। ওইটা ভাবলে আপনি আবার ফুটবলটাকে খেলার চেয়ে বেশি জীবন ভাববেন। তো আমরা একের পরের মুহূর্তগুলো ভাবি। যদি একটা টিমটার মধ্যে একটা ব্যালেন্স থাকতো, অল্প একটু ধরুন অ্যাটাক বাড়ালো বা নাও বাড়াতো, তাহলেও কিন্তু একটা সম্ভাবনা ছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত একটা দ্বিতীয় গোলে আমরা করতে পারতাম ইস্ট বেঙ্গল। কিন্তু অস্কার যেটা করলেন, উনি আবেগতাড়িত হয়ে, বা জানি না, মানে এখানে কোনো ফুটবলিং ব্যাখ্যা আমি পাচ্ছি না। উনি এক গাদা ফরওয়ার্ড নামিয়ে দিলেন, ক্লেটন, তারপর ওই ছেলেটাকে নামিয়ে দিল, ডেভিড, সবাই একসাথে নেমে গেল। তো আপনার ব্যালেন্সটা যখনই নষ্ট হয়ে গেল, তখন কিন্তু মোটামুটি আপনার আরেকটা গোল খাওয়ার সম্ভাবনা ভীষণ বেড়ে গেল। মানে আপনি গোল দেওয়ার থেকে আরেকটা গোল খাওয়ার কিন্তু সম্ভাবনা বেড়ে গেল, প্রবাবিলিটি বলছে। তো এই যে এই অঙ্কগুলো, এই লজিকগুলো যে অস্কারের মাথায় কাজ করছে না, তার থেকে আমার মাথায় প্রশ্ন আসছে যে অস্কার ফুটবলটাকে কীভাবে দেখছে, জীবন হিসেবে দেখছে নাকি খেলা হিসেবে দেখছে? উনি যদি জীবন হিসেবে দেখে, তাই বলবো ওনাকে একটা মেম্বারশিপ দিয়ে বা ওনাকে একটা লাইফ মেম্বার করে ওনাকে ফ্যান হিসেবে রেখে দেওয়া হোক, গ্রেটেস্ট ফ্যান অফ ইস্ট বেঙ্গল। মানে কোচ, ওই যে বললাম না, মানে ডিরেক্টর, মুভি ডিরেক্টর সুখেন দাস যদি নিজেই হামো হামো করে কাঁদে, তার সিনেমা দেখে লোকে পালাবে। সুখেন দাসের সিনেমা যেরকমই হোক, এটা তো ঘটনা যে লোকে হাউমা হাউমা করে কাঁদতো ওর সিনেমা দেখে। মানে হয়তো সিনেমাটিক ভ্যালু হিসেবে হয়তো দুর্দান্ত কিছু নয়, কিন্তু সিনেমা দেখে লোকে কান্নাকাটি করতো। তার মানে তো এই নয় যে সুখেন দাস নিজে হাউমা হাউমা করে কাঁদতে কাঁদতে ডিরেকশনটা দিত, বা একজন গায়ক যখন গাইছে আপনাকে যখন কাঁদাতো, ধরুন লতা মঙ্গেশকর, কিশোর কুমার, তো তারা তো গানের যে স্ট্রাকচারটা, কাঠামোটা ধরে মেনটেন করে তো বাকি কাজগুলো করতো, তাতে ইমোশন আনতো, আপনাকে কাঁদাতো।
এবার ধরুন কিশোর কুমার আমাদের এই অফিসের এসে সুরোর মতো যদি তাল ঠাল ছেড়ে বেরিয়ে চলে যায়, তখন আপনার চোখে জল আসবে? আসবে না। তো ইস্টবেঙ্গলে আজকে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব, খুব বেশি করব না, কেননা আপনি যদি মূল ব্যাপারটা ধরেন, আপনি বাকি ব্যাপারটা নিজেই অনুধাবন করতে পারবেন, বাকি কি কি করতে হবে নিজেই বুঝতে পারবেন, মানে সব কিছু আপনাকে স্পুন ফিডিং করতে হবে না। যেমন আজকে দিয়ামান্টকাস প্রমাণ করলো যে ও একটা বেশ সুশিক্ষিত এবং অভিজ্ঞ নাম্বার 9। ওর খেলা দেখেই এটা আমরা বুঝতে পেরেছি, এবং আজকে ওকে মোটামুটি আগের দিনের থেকে অনেক বেশি সাপোর্ট করছিল মাঝমাঠটা। মেসি বাউলি হচ্ছে এটি, আমি প্ল্যাটফর্মে লিখছিলাম মজা করে, বাউলি থেকে বাউলিয়া টাইপ, মানে কিছু একটা করে দেবে, প্রচুর, মানে বান্ডেল অফ আনকন্ট্রোলড এনার্জি, মানে আমরা এনার্জিকে যেমন বাঁধার চেষ্টা করি, যেমন ধরুন একটা হাইডেল পাওয়ার প্ল্যান্টে আমরা জলের যে এনার্জিটা সেটা বাঁধার চেষ্টা করি, বা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা নিউক্লিয়ার ফিউশনের যেটা একটা কন্ট্রোল আনার চেষ্টা করি, ওর মধ্যে কন্ট্রোল নেই, মানে অফুরন্ত এনার্জি, এবার কী করবে কেউ জানে না। তো সমস্ত কোচ ওকে ঠিকঠাক করে ব্যবহার করতেও পারবে না, কেননা ওই ঠিক বাধা দ্বারা গতেও চলে না, সহজ বাংলায় একটু শিক্ষার অভাব আছে। তো আপাতত মানে ব্যাকআপ নাম্বার 9 হিসেবে ঠিক আছে, আপনি যদি এর থেকে বেটার কাউকে পান এডুকেটেড তো খুবই ভালো, না হলে চলতে পারে। চেলসির খেলা থেকে আমি একটু আপসেট। এবার আমি জানি না, ধরুন কী হয়, আমি যেটা দেখছি চেলসির কম্বিনেশন পেতে একটু প্রবলেম হচ্ছে, মানে দিয়ামান্টকাসকে যে পাসটা দেবে সেটা ঠিক কোথায় দেবে, কত দূর দেবে, বা মেসিকে যে পাসটা দেবে, কম্বিনেশনের সমস্যা হচ্ছে। এবার ঘটনা হচ্ছে ফরওয়ার্ড দিয়ে না কম্বিনেশন তৈরি করতে একটু সময় লাগে। তো আমি আরেকটু দেখতে চাই সুপার কাপ অবধি, মানে সেখানে এই রিচার্ড চেলিস কেমন খেলছে, বা যদি আইএফএ শিল্ডের মধ্যে হয়, আমি জানি না হবে কি না, কথা তো ছিল 12 তারিখ থেকে শুরু হওয়ার। তো যদি নাও হয় আইএফএ শিল্ড, আমি দেখতে চাই সুপার কাপে কেমন খেলছে, তারপরে মতামত দেবো। মানে ওর একটু দেখছি কম্বিনেশন পেতে একটু সমস্যা হচ্ছে। আমি জানি না লাস্টে, তবুও মানে রিচার্ড চেলিস একটা মোটামুটি একটা খেলা খেলছিল, গোল মিসের ব্যাপার তো আছে, ওইটা নিয়ে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে শেষের দিকে ওই আবার বললাম, মানে বিষ্ণুকে না কেন নামালো, এইটা মানে কি ওই বিষ্ণু নামলে কিছু একটা করে দেবে, একটা তুকতাকের ব্যাপার, যে এই তুকতাকের ওপর নির্ভর করে কিন্তু প্রথম দিকে কিছু ম্যাচে উঠতে গিয়েছিল ইস্টবেঙ্গল আইএসএলে, ওই বিষ্ণু ফুক ফাকর দিয়ে একটা গোল করে দিয়েছিল, এবং তখন অনেকে নাচানাচি করেছিল। তো আপনার যেই চলার পথ, জীবনে চলার পথ যদি টুকটাক নির্ভরশীল হয়, তো আপনি কখন উঠবেন কখন পড়বেন আপনি নিজেও জানেন না। তো আমরা চাইবো, মানে দর্শকরা টুকটাকে বিশ্বাস হতেই পারে, মানে অনেকে কালী মন্দিরে যান, অনেকে বড়মার কাছে যান, অনেকে কালীঘাট যান, অনেকে এটা ওটা করে, অনেকে খেলা দেখেন না, বিভিন্ন আছে। আমি দর্শক নিয়ে ভাবিত নই, চিন্তিত নই। দর্শকরা ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে না একটা ম্যাচের পারফরমেন্স, কিন্তু যারা ডাইরেক্ট ইনফ্লুয়েন্স করে, যেমন কর্মকর্তা যে দল চয়ন করছে, বা যে কোচ যে ডে ইন ডে আউট ম্যাচ চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, তিনি যদি বেশি আবেগতাড়িত হয়ে যান তাহলে কিন্তু মুশকিল আছে। মানে তাকে কিন্তু খেলাটাকে খেলার মতনই ভাবতে হবে, এবং লজিক্যালি বিভিন্ন ডিসিশন নিতে হবে। অত মানে উদ্গ্রীব হলে কিছু হবে না, আমাকে জিততেই হবে এরকম উদ্গ্রীব একটা প্লেয়ার হতে পারে, একটা দর্শক হতে পারে, কিন্তু একটা কোচ যদি হয় তাহলে সমস্যা আছে। অত ইমোশন দিয়ে আর কোচিং হয় না। আপনার মধ্যে প্যাশন থাকা দরকার, ঠিক আছে, প্যাশন থাকবে, ইট হ্যাজ টু বি কন্ট্রোলড প্যাশন। আপনি সেন্সিটিভ হতে হবে, আপনার মধ্যে হিউম্যানিটি থাকতে হবে, কিন্তু ইট হ্যাজ টু বি কন্ট্রোলড। একটা এডুকেটেড প্যাশন থাকতে হবে আপনার মধ্যে, একটা এডুকেটেড কন্ট্রোল প্যাশন, ইমোশন, এডুকেশন সব থাকতে হবে। আপনি আবেগতাড়িত হয়ে যদি এটা ওটা সিদ্ধান্ত নেন, যদি টুকটাকের বশবর্তী হয়ে যদি এটা ওটা সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনি নিজে ডুববেন এবং ইস্টবেঙ্গলকে ডুবাবেন। তো আমি জানি না আগামী দিনে এরা কী করবে ইস্টবেঙ্গলে, তবে আমার মনে হয় ইস্টবেঙ্গলের উচিত এমন একজন কোচকে নেওয়া যার মধ্যে একটা দুটো ব্যাপার আছে। এক হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট করার দক্ষতা আছে, মানে নলেজটা আছে, জ্ঞানটা আছে, এবং যার মধ্যে সেই সাহসটা আছে, মানে সেই জ্ঞানটা প্রয়োগ করার সাহসটা আছে। দুটো অ্যাসপেক্ট থাকতে হবে আপনার মধ্যে। ধরুন জ্ঞান আছে কিন্তু সাহসটা নেই। সাহসের কথা কেন বলছি, অনেকেই দেখছিলাম
বেশ কয়েকদিন ধরে বলছে, তারা প্রফেশনাল অনেকে, হয়তো মিডিয়ার লোকজন বা তারা রোজ ইউটিউব কন্টেন্ট বানায় ইস্টবেঙ্গল সংক্রান্ত, তারা অনেকে বলছে যে ইস্টবেঙ্গল কোচ হয়তো অপেক্ষা করছে কখন ইস্টবেঙ্গল দারুণ একটা পরিস্থিতির মধ্যে থাকবে, তারপর সে জুনিয়রদের নেওয়া হবে। এটা তো মানে সেই মুরগি আগে না ডিম আগে হয়ে যাবে, এটা তো কখনোই হবে না। মানে ইস্টবেঙ্গল সেই মোহনবাগান সুপার জায়েন্টের মতন একটা কমফোর্টেবল একটা পজিশনে আসবে, তারপর সে জুনিয়র নামাবে। সেই পজিশনটা আসবে কী করে? আপনি যদি ব্যাকআপ না তৈরি করেন, আপনার যারা রেগুলার খেলছে, আজ যেমন জিকসন বেশ ভালো খেললো সেন্টার ব্যাকে, তো আপনি যদি আপনার বেঞ্চটা না তৈরি করেন, আপনি তো পৌঁছাতে পারবেন না ওই জায়গাটায়। মোহনবাগান সুপার জায়েন্ট যে জায়গায় পৌঁছেছে সেটা পৌঁছানোর কারণ আমি বলেছি আর বিগত অনেক অডিওতে, এখানে পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু আপনি ওখানে পৌঁছাবেন কি করে? আপনার পৌঁছাতে গেলে তো আপনাকে সাইমেলটেনিয়াসলি আপনার বেঞ্চটা তৈরি করতে হবে। তো মানে ম্যাচ চলাকালীনই তৈরি করতে হবে, কঠিন ম্যাচ, কঠিন পরিস্থিতি, তার মধ্যেই আপনাকে তৈরি করতে হবে। ওই বিলাসিতা আপনার জীবনে কোনো দিনই আসবে না যে আমি মোহনবাগান সুপার জায়েন্ট হয়ে যাব সমস্ত প্রতিষ্ঠিত ভারতীয়দের নিয়ে এবং তারপর আমি জুনিয়রদের তুলব, সেটা কোনো দিনই হবে না। তো আমাদের এরকম একজন কোচকে চাই যার মধ্যে সাহসটা আছে এবং অবশ্যই সেই জ্ঞানটা আছে বা কর্মদক্ষতা আছে, যে কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু জুনিয়রদের ডেভেলপমেন্ট করতে পারে। কেন ওইটা না করলে আপনি এগোতে পারবেন না জীবনে। আপনি যদি বলেন ওইটা পরে 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 হবে, পরে কবে, কার পরে? যার পরে সেই ঘটনাটা ঘটবে না আপনার জীবনে। সবাই ভালো থাকবেন।